প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ট্রাভেল গল্প নিয়ে আপনাদের সামনে। নাগরপুরের চৌধুরী বাড়ির জমিদাররা কি রেখে গেছে নাগরপুরে, আজকে আপনাদের নতুন আঙ্গিকে নতুনভাবে আপনাদের আজকের এই ব্লকে তুলে ধরব। আপনাদের জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ঘেরা সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবেন, সেটাই আপনাদের সকলের কাছে চাওয়া। দর্শক শ্রোতা, আমাদের ট্রাভেল গল্প শুরু হলো নাগরপুরের উদ্দেশ্যে। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন তারা টাঙ্গাইল সদর থেকে বেবি স্ট্যান্ড নামার পর সিএনজি করে সহজেই নাগরপুর যেতে পারবেন। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই গ্রাম বাংলা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পরতে পরতে রয়েছে সৌন্দর্য, রয়েছে ইতিহাস ঘেরা অনেক স্থাপনা। তেমনই একটি স্থাপনা নাগরপুরের চৌধুরী বাড়ি। আর সেই চৌধুরী বাড়ির চৌধুরী জমিদাররা কি রেখে গেছে তাই আজকে আপনাদের দেখানোর জন্য আমরা ছুটে যাচ্ছি সেই নাগরপুরের উদ্দেশ্যে। আমি মির্জাপুর থেকে যাচ্ছি, যে কারণে কেদারপুর ব্রিজটি আমাকে পার হতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে রোড দিয়ে এখন যাচ্ছি এটি টাঙ্গাইল নাগরপুরের চৌধুরী বাড়ি রোড, মানে নাগরপুর জমিদার বাড়ি রোড। আর এই রোড ধরে যাচ্ছি। আজকে আপনাদের চৌধুরী বাবুদের জমিদারদের যা রয়েছে সব কিছু স্মৃতিবিজড়িত সব কিছু আপনাদের আজকের এই ব্লকে দেখাবো। আশা করি যে এই ব্লকটি অনেকটা জমজমাট হতে চলেছে। দর্শক শ্রোতা, নাগরপুর মহিলা অনার্স কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে নাগরপুর এই চৌধুরী বাড়ি। দর্শক শ্রোতা, চৌধুরী বাড়ির বর্তমানে রঙে সাদা রঙে আরও দপদপ করছে। নাগরপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় থাকলেও বর্তমানে এই নাগরপুর জমিদার বাড়ির যে স্থাপনাগুলো সেগুলো রং পেয়ে আরও জ্বলজ্বল করছে। ঊনবিংশ শতাব্দী ইতিহাস থেকে যতদূর জানা যায়, সুপিন্দা খাঁর সূত্র ধরে চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী ৫৪ একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সরকার উপেন্দ্রমোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মুখীন সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ রায় বাহাদুর খেতাবে ভূষিত করেন। ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি ঘেঁষা। তিনি ছিলেন অনেকের চেয়ে শৌখিন প্রকৃতির মানুষ। এই বৈঠকখানা ছিল তার মূল আড্ডাখানা। তিনি ছিলেন খুব ক্রীড়ামোদী। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। পাশ্চাত্য এবং মুঘল সংস্কৃতির মিশ্রণে অপরূপ নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই বৈঠকখানা বিল্ডিংয়ের উপরে ছিল নহবতখানা। সেখান থেকে ছড়িয়ে পড়া প্রতিদিনের ভোর সকালে সানাই এবং ভৈরবী ধ্বনিতে চৌধুরী বংশের তথা এলাকায় প্রজাবিন্দের ঘুম ভাঙত। শোনা যায় বাহাদুরের ছোট। দর্শক শ্রোতা, চিঠির অ্যালবাম থেকে নেওয়া। জমিদার রায় বাহাদুর সতীশচন্দ্র চৌধুরী, উপেন্দ্রমোহন চৌধুরী, সুরেশচন্দ্র চৌধুরীর 3 ভাই। টাঙ্গাইলের নাগরপুরের তারাই ছিল জমিদার। রায় বাহাদুর সতীশচন্দ্র চৌধুরীর ছবি এবং আরেকটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, শশাঙ্ক মোহন চৌধুরী, উপেন্দ্রমোহন চৌধুরীর ভাতিজা। যদুনাথ এই উচ্চ বিদ্যালয় তো জমিদারদের জায়গার মধ্যে সবকিছু না, সবকিছু নাগরপুরে অর্ধেকের বেশি তাদের সম্পত্তি ছিল। এখন তাদেরকে কোনো বংশধর আসে না আপনার কোনো সময়? না না না, এটা আসে না। এটা কি বলে, ওই শেখ হাসিনার আমলে মোটামুটি কিছুটা একটু তথ্য এই তারা জানছে,
যে তাদের জমিদার জায়গা টাকা এখানে আছে, হ্যাঁ তারা মানে খোঁজ নিয়ে যে আমাদের জায়গা জমি রয়ে গেছে। তখন তারা তো কী কয় যে এটা নিয়ে তো মনে আর কিছু ইটি করে না, এগুলো দেন সরকারি কোষাগারে সব চলে গেছে। ও চেষ্টা করছিল ওনার নাতির না? হ্যাঁ নাতির ঘর, নাতি না এগুলো আছে কিনা ব্যাপার না, তো চেষ্টা করছিল। হ্যাঁ এখানকার চেয়ে দ্বিগুণ আপনার তারা কলকাতায় করছে, দ্বিগুণ তার চেয়ে 3-4 গুণ বেশি করছে এখান চেয়ে না? হ্যাঁ। দর্শক শ্রোতা, নাগরপুর জমিদাররা যখন ছিল তখনকার সময়ের একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি, অনেক পুরনো একটি টেবিল। দেখতে পাচ্ছেন যে লোহা দিয়ে কি করা, এখনো ঠিক সেভাবেই জল করছে। দর্শক শ্রোতা, সিঁড়ি কোঠার উপরে একটি দরজার মধ্যে সাদা কাজ করা, আর প্রতিটি উপরে আমরা দেখতে পাচ্ছি আলপনা খচিত সেই ডিজাইন। দেখুন কত সুন্দর করে জমিদাররা এই ভবন তৈরি করেছিল। দর্শক শ্রোতা, উপরে এখান দিয়েই জমিদারদের পায়ের চিহ্ন পড়েছে, আর সেই জায়গা দিয়ে এখন আমি হাঁটছি। আমি চৌধুরী বাড়ি নাগরপুর জমিদার বাড়ির যে ছাদের যে চিলেকোঠা এখন যেটাকে বলে, সেই চিলেকোঠার ভিতরে এখন রয়েছি। আর চিলেকোঠার এখান থেকে এখানে যে বসলে আর এখান থেকে যে কি পরিমাণ বাতাস আসে, আর সেই সময়ও এসেছে, আর সেই চিলেকোঠাটি আপনাদের দেখাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই পাশ দিয়ে পার্টিশন, দর্শক শ্রোতা, আমরা একটি রুমের ভিতরে প্রবেশ করেছি। এখন এটি মহিলা কলেজের ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর দেখুন উপরে যে পার্টিশনগুলো এবং সেই সময়কার যে দরজা, দেখুন দরজার উপরে যে আলপনা খচিত যে ডিজাইনগুলো কত সুন্দর করে এগুলো করেছিল। আর এখানে প্রত্যেকটি দরজাগুলো দেখতে পাচ্ছেন যে রুমের মধ্যে যে দরজা ছিল একটি পার্টিশন দিয়ে কাজ করা ছিল এবং লোহার দিয়ে এই দরজাগুলো তৈরি ছিল, যাতে করে এখানে ভিতরে কোনোভাবেই প্রবেশ করা সম্ভব ছিল না। দেখুন দর্শক শ্রোতা, সেই
সময়কার যে দরজাগুলো বাতাস যাওয়ার জন্য যে পদ্ধতিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। আর দর্শক শ্রোতা, নাগরপুর জমিদার এই বেলকনি, যে বেলকনির মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটাই উপরের যে বেলকনি, এখান থেকে একদম দূরের সব কিছুই দেখা যায়। আর এখানেই জমিদার এই বেলকনিতে দাঁড়াতো। আজ জমিদার কথা নেই, যে কারণে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারছি। দর্শক শ্রোতা, অনুমতির পর আমি নাগরপুর জমিদার বাড়ির যে ভবনের ছাদ রয়েছে সেই ছাদে উঠতে পেরেছি। আর অনেকটা চেষ্টার পর আসলে খুব ভালো লাগতেছে যে আপনাদের যে তখনকার সময় যে ছাদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনাদের এখন দেখাতে পারবো। দর্শক শ্রোতা, দেখুন কি সুন্দর উপরে যে ছাদের চারপাশেই যে ডিজাইন, বিভিন্ন আলপনা খচিত ডিজাইন, সেগুলো দেখতে পাচ্ছেন। এবং ভবনের ছাদের উপরের একটি চিলেকোঠা রুম আমরা দেখতে পাচ্ছি। সেই চিলেকোঠা রুমের উপরে খুবই দৃষ্টিনন্দন সৌন্দর্য কারুকার্য খচিত এই চৌধুরী বাড়ির এই ছাদের দৃশ্যপটটি। এই যে ছাদের উপর থেকে এগুলো দেখা যায়, দেখুন আস্তরণগুলো উঠে গেছে, তারপরেও এখনও সেই সুন্দর যে ডিজাইন, আলপনা খচিত ডিজাইনগুলো এখনও জ্বলজ্বল করছে। আমি যে পাশ দিয়ে উঠেছি এই চিলেকোঠার রুমে ওঠার জন্য, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিলেকোঠার রুমে ওঠার চিলেকোঠার উপরে যে এইগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর চিলেকোঠা রুমটি দেখতে পাচ্ছেন পার্টিশন করা। আর সেই পুরনো আমলের যে পার্টিশনগুলো কি সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আমি আরেকটি চিলেকোঠা রুমের ভিতরে প্রবেশ করেছি। আর এখান দিয়ে আসলে চিলেকোঠার যে বাতাস, জমিদাররা বাতাস খাওয়ার জন্য এই চিলেকোঠাগুলো করেছে। আর সেগুলোর যে দরজা জানালাগুলো ভরপুর ছিল। দেখুন দর্শক শ্রোতা, কি সুন্দর চারপাশেই এখানে যে ডিজাইনগুলো, আলপনাগুলো খচিত ছাদের, একদম চোখে জড়িয়ে যায় এই সৌন্দর্য দেখে। আর এখান থেকেই আমরা চৌধুরী বাড়ির যে দিঘি, ওই যে সামনেই আপনারা দিঘিটি দেখতে পাচ্ছেন, এবং ঝুলন দালান আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ঝুলন দালান,
দর্শক শ্রোতা, আমি চৌধুরী বাড়ির ছাদে অবস্থান করছি, আর এখান থেকে পুরো স্থাপনাগুলোই খুব সুন্দরভাবে দেখা যায়। একটু দেখাচ্ছি আপনাদের। অনেকটা জরাজীর্ণ অবস্থায় এইভাবেই পড়ে রয়েছে। অনেক ভবন ছিল, দেখতে পাচ্ছেন, অনেক ভবন ছিল এই নাগরপুর জমিদার বাড়ির। ড্রোন ভিউর মতো আপনাদের দেখাতে পারছি। আসলে খুবই ভালো লাগা কাজ করছে। চৌধুরী বাড়িটি এইভাবে আপনাদের দেখাতে পারবো ভাবতে পারিনি। দর্শক শ্রোতা, দেখুন কত ভবন আর নিয়ে এই চৌধুরী বাড়ি, নাগরপুর জমিদার বাড়ি। ওপাশেও যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, কত ভবন, কত চারপাশে অনেক ভবনই প্রায় বিনষ্ট হয়ে গেছে। দর্শক শ্রোতা, ছাদের থেকে আপনাদের দেখাতে পারছি। দেখুন যে ভবনের উপরে দুটি সিংহের ভাস্কর্য এখন সেই ভাস্কর্য জৌলস না থাকলেও এখনও আমরা দেখতে পাচ্ছি দুটি ভাস্কর্য ভবনের সামনে। দর্শক শ্রোতা, আমি নাগরপুর চৌধুরী বাড়ির যে দ্বিতল একটি ভবন রয়েছে, এই ভবনটি অনেক ইতিহাস সম্মিলিত, কারণ এখানে দেশ বিদেশি জমিদার নর্তকী এনে এখানে আনন্দ ফুর্তিতে মশগুল থাকতো। আর সেই দ্বিতল ভবনের ওঠার জন্য যে সিঁড়িটি, সেই সিঁড়িটি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি। দর্শক শ্রোতা, সেই সিঁড়ি এখনও সেভাবেই রয়েছে, সেই ইটের এইগুলো আস্তরণগুলো সেভাবেই রয়েছে, একটু পরিবর্তন হয়নি। আর দেখতে পাচ্ছেন যে ভবনটি একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। ইন্দারা, দর্শক শ্রোতা, পানির ইন্দারা কূপ, কিন্তু সেই কূপটি অনেকটা জরাজীর্ণ অবস্থায় এভাবে পড়ে রয়েছে।
এখন এই পাশ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। ভেঙে ফেলা হচ্ছে, তারপরেও স্মৃতিটুকু থেকে যাক এই ব্লকে। এটাই দ্বিতল ভবনে যেখান দিয়ে জমিদার উঠত, সেই দোতলা ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখান দিয়েই দেশে বিদেশি নর্তকীদের আনাগোনায় মুখরিত পরিবেশ থাকতো এই জলসা ঘরটি। সেই জলসা ঘরটি যে দরজাগুলো দেখতে পাচ্ছেন উপরে, কত দৃষ্টিনন্দন একটি দরজা ছিল তখনকার সময়ে। দর্শক শ্রোতা দেখুন যে মোজাইক করা পিলারগুলো কত সুন্দর, কত দৃষ্টিনন্দন, কতটা সুন্দর করে এগুলো তৈরি করেছিল জমিদার। এখন সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি যেখানে দেশি বিদেশি নর্তকীদের একটি আনন্দ উল্লাস সবসময় যে রুমটিতে থাকতো, সেই রুমটি আজ এইভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে শুধু কালের সাক্ষী হিসেবে। দর্শক শ্রোতা, আমরা সম্পূর্ণ পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত মন্দির, আর সেই মন্দিরের যেটা মন্দির হিসাবে ব্যবহৃত হতো তখনকার সময়, সেই পুরনো মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা দেখুন যে কত সুন্দর এই মন্দিরটি ছিল, এবং মন্দিরের যে প্রাচীরগুলো কত লতাপাতা দিয়ে এগুলো তৈরি করা, আর সেই মন্দিরটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দেখুন কতটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে মন্দিরের ভিতরের যে অংশ বিশেষ, আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে এখানে পূজা করা হতো। সেই মন্দিরটি আজকে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেই মন্দিরটি। দেখুন দর্শক শ্রোতা, আমি মন্দিরের ভিতরে রয়েছি। মনে হয় যেন পড়ে যাবে, এরকম একটা ধ্বংস পর্যায়ে চলে এসেছে এই মন্দিরটি। একদিন এগুলো থাকবে না, কারণ যে কোনো সময় বড় ধরনের ঘূর্ণিঝড় আসলেই ভেঙে যাবে। কিন্তু কি ছিল সেই ইতিহাসটুকু তো থেকে যাবে এই ব্লকে। আশা করি যে আমাকে একজন ক্ষুদ্র ব্লগার হিসেবে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে উপরে যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন সেই পার্টিশনগুলো ভেঙে গেছে, আর উপরে যে লোহা দিয়ে করা হয়েছিল এখনও ঠিক সেভাবেই রয়েছে। মন্দিরের ভিতরের যে অংশ বিশেষ, এখন এই মন্দিরটি দেখতে পাচ্ছেন যে গাছরা পিছিয়ে এই মন্দিরটি প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে। দর্শক শ্রোতা, এগুলোই ছিল হামামখানা। নাগরপুর জমিদার বাড়ির সেই হামামখানাগুলো এখনও রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, আপনাদের নিয়ে যাচ্ছি এখন নাগরপুর জমিদার বাড়ি, চৌধুরী বাড়ির যে সেই পুরনো দিঘির যে ঘাটটি, সেই ঘাটের ঘাটলাটি। দর্শক শ্রোতা, ঘাটলাটি দেখতে পাচ্ছেন যে ভবনগুলো, নাগরপুর জমিদার বাড়ি যে ভবনগুলো চাকচিক্য দেখতে পেরেছেন, ছাদ দেখতে পেরেছেন, আর সেখানে যে দিঘির ঘাটলা, সেই ঘাটলাটি যে কত জৌলুস ছিল, সেই জৌলুস দেখলেই বোঝা যায় এখানে যে
পড়ে রয়েছে, যে ইটগুলো ভেঙে ঘুরিয়ে পড়ে রয়েছে, সে দেখলেই বোঝা যায় যে এই পুকুরের দিঘিটির ঘাটলাটিও অনেক সুন্দর ছিল। দর্শক, জমিদারদের তৈরি করা পুণ্ডরীকক্ষ চক হাসপাতাল, সেই হাসপাতালটি কেমন ছিল সেটা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দর্শক শ্রোতা, জমিদারদের তৈরি করা সেই হাসপাতালের স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নাগরপুর জমিদার এই হাসপাতালটি করেছিল প্রজা এবং সকলের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য। সেই ভবনের গুলো দেখতে পাচ্ছেন। হাসপাতালের কার্যক্রম এখানেই, এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এখানেই হতো। আর সেই ভবনগুলো দেখতে পাচ্ছেন যে একদম জরাজীর্ণ অবস্থা এভাবে পড়ে রয়েছে। কত চাকচিক্য করে, কত সুন্দর করে এই ভবনগুলো তৈরি করেছিল সেটাই দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, হাসপাতালের স্থাপনাগুলো কতটা নিপুণ। পুণ্ডরী কক্ষ দাতব্য চিকিৎসালয়, এখানে তারিখও উল্লেখ করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পিলারগুলো সামনেই দাঁড়িয়ে রয়েছে। কত দৃষ্টিনন্দন করে এগুলো তৈরি করেছিল জমিদার। হাসপাতালের আজ সামনেই একটি সুবিশাল একটি দিঘি, আর সেই দিঘির যে ঘাটলা, সেই ঘাটলা দেখতে পাচ্ছেন অনেকটা একদম সামনে যে বসার ব্রেঞ্চ এগুলো করেছিল, এগুলোর সেই সৌন্দর্য এখনও রয়েছে। এবং এখানে যারা স্থানীয় রয়েছে তারা এই দিঘিগুলোর সুবিধা তারা নিচ্ছে। দর্শক শ্রোতা, দেবী রঙ্গদেবী মহল, আর এটাই পুণ্ডরী কক্ষ। সেই হাসপাতালের যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সন তারিখও দেবী রঙ্গদেবীর মহল, এখানে সন তারিখ উল্লেখ করা রয়েছে। 18 অগ্রহায়ণ 1338 সালের দেবী রঙ্গদেবীর পূর্ণ নামে এই আরোগ্য ভবন উৎসৃষ্ট হইল 18 অগ্রহায়ণ 1338 সালে। দর্শক শ্রোতা, একদম নীরব নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে। এক সময় এখানে কত মানুষের চিকিৎসা সেবা এখান থেকে নিয়েছে। সেই পুণ্ডরী কক্ষ হাসপাতালটি আজ জরাজীর্ণ এভাবেই পড়ে রয়েছে, শুধু কালের সাক্ষী হিসাবে। কতটা একটা হাসপাতাল কত সুন্দর হতে পারে এখন সেটা শিক্ষা নেওয়া অবশ্যই উচিত। দেখুন হাসপাতালের যে এখানে ঢোকার যে পিলার, সেই পিলারগুলো কতটা সুন্দর করে তৈরি করা। এখানে যখন চিকিৎসা সেবা নিয়েছে এই সৌন্দর্য তখন যে জৌলস ছিল, সেই সৌন্দর্যেই রোগীদের অর্ধেক রোগ সেরে যেত। এটাই বোঝা যায় যে হাসপাতাল অবশ্যই সুন্দর হতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেটাই আমরা এই হাসপাতালটি দেখলে বুঝতে পারি যে একটি হাসপাতাল কতটা সুন্দর হওয়া উচিত। দর্শক শ্রোতা, আমি যেখান দিয়ে বর্তমানে হাঁটতেছি এটাই নাগরপুর জমিদার বাড়ি।
সুবিশাল মাঠ। একসময় এই মাঠের এখান দিয়ে জুতো পায়ে দিয়ে ছাতা করে যেতে পারতো না। যদি কেউ যেত তাহলে তাদের নাগরপুর জমিদার সাজার ব্যবস্থা করত। সেই সুবিশাল মাঠটি আজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই মাঠের এখান দিয়ে আমি জুতো পায়ে দিয়ে হাঁটতেছি। শুধু জমিদারি কথা থাকলে কী যে হতো সেটাই বুঝতে পারছি যে এখন জমিদারি কথা নেই, কিন্তু তাদের সেই স্মৃতিগুলো এখনও রয়েছে। দর্শক শ্রোতা, পুণ্ডরীকাক্ষ হাসপাতালের এই মাঠ থেকেও দেখা যায় ভবনগুলো, দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, জমিদারদের নাগরপুর জমিদার বাড়ি থেকে এখন সেই জমিদাররা যেভাবে ঘোড়ার গাড়ি পালঙ্কে তারা দিঘির কাছে যাইতো, সেই দিঘির কাছে আমি এখন যাচ্ছি। কিন্তু আসলে জমিদারদের সেই পালঙ্কর মধ্যে নয়, ঘোড়ার গাড়ি করেই যাচ্ছি সেই দিঘির কাছে। 12 ঘাটলা দিঘি, সেই দিঘিটি 12টি ঘাটলা বিশিষ্ট এই দিঘিটি আজও দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি উপেন্দ্র সরোবর, সেই দিঘির ঘাটলার এখানে। কি সুন্দর এই ঘাটলাটি। উপেন্দ্র সরোবর খনন 1338-1341 বঙ্গাব্দ। কথিত আছে কোনো এক জ্যোৎস্না রাতে প্রজাদরদী মানবতাবাদী জমিদার রায়বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাইরে পান ভরে জ্যোৎস্না দেখছিলেন। দর্শক শ্রোতা, উপেন্দ্র সরোবর এই দিঘি বর্তমানে 12টি ঘাটলা বিশিষ্ট এই দিঘিটি, কিন্তু সব ঘাটলাগুলোই বেশিরভাগ ঘাটলাগুলোই বিনষ্ট হয়ে গেছে। তবু এখনও স্মৃতি বহন করে রয়েছে সেই 12 ঘাটলা দিঘিটি। বাংলাদেশে এটাই মনে হয় সবচেয়ে বড় দিঘি জমিদারদের খনন করা। দর্শক শ্রোতা, নাগরপুরের সেই 12 ঘাটলা দিঘির এখানে আমি রয়েছি। আমার এই এখানে যে দিঘির যে 12টি ঘাটলা রয়েছে, কিন্তু সেই ঘাটলাগুলো ঘাটলাগুলোই অনেকটা বিনষ্ট জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এত ঐতিহাসিক এই জমিদারদের এই দিঘিটি এখনও জনগণ সুফল নিচ্ছে, কিন্তু এটার যে ঘাটলাগুলো সেই ঘাটলাগুলো এখন কোনো যত্ন রক্ষণাবেক্ষণের অভাবে পায়, এই স্মৃতিটুকু একদম শেষ হয়ে যাবে। দর্শক শ্রোতা, এইভাবে করেই এই অপরূপ সুন্দর এই 12 ঘাটলা দিঘির 12টি ঘাটলায় এখনও রয়েছে। কথিত আছে কোনো এক জ্যোৎস্না রাতে প্রজাদরদী মানবতাবাদী জমিদার রায়বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাহিরে পান ভরে জ্যোৎস্না দেখছিলেন। এমন সময় দেখতে পান অদূরে বিল থেকে কতিপয় অজ্ঞাতনামা কুলশীল মহিলা কলসি নিয়ে জল নিচ্ছে। তিনি দৃশ্যটি দেখে কৌতূহলবশত তখনই খবর নিয়ে জানলেন এলাকার অনেক সুপ্রিয় পানির অভাবে রাতের বিল থেকে খাবার পানি সংগ্রহ করে। বিষয়টি তার মনে খুবই কষ্ট দেয় এবং প্রজাদের এই অমানবিক কষ্ট মোচনের লক্ষ্যে জমিদার বাহাদুর পরের বছরই 1338 সালে বিহার থেকে দিঘি খনন বিশেষজ্ঞ এনে মোট 11 একর জায়গার সদস্য এই দিঘি খনন করেন। জনগণের সুবিধার্থে দিঘির চারদিকে সুপ্রস্ত 12টি ঘাটলা এবং এখানে সারা বছর স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য 6টি সুগভীর ইন্দারা কুয়া খনন করা হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই সুরঙ্গ, যে একটি দিঘির
সাথে করা হয়েছে পানি ঢোকানো এবং বাহির করার জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ পথ, এখান দিয়ে পানি ঢোকানো বাহির করার জন্য এটা করা হয়েছিল। দর্শক শ্রোতা, এখানে আমি আসলাম এই যে সুড়ঙ্গ পথ, আর এই দিঘির সাথে সুড়ঙ্গ পথটি করা, কারণ এখানে পানি যদি কমে যেত তাহলে পানি ঢোকানো এবং বাহির করার জন্য এই সুড়ঙ্গ পথটি। দর্শক শ্রোতা, নাগরপুর জমিদার বাড়ির কেন্দ্রীয় শিব মন্দির